শুরুতেই বলে রাখি, আমি ছোটবেলা থেকেই এসব অলৌকিক বিষয় নিয়ে ইন্টারেস্টেড এবং অলৌকিক ব্যাপার নিয়ে ইন্টারেস্টেড। তাই সময় পেলেই আমি আমার বন্ধুরা মিলে ঘুরতে চলে যাই সেই সব জায়গাগুলোতে, যে জায়গাগুলো এলাকায় অনেক রহস্যময় ঘটনার প্রচলন আছে। ঘটনাটি যে সময় হবে, আমি তখন 10ম শ্রেণীতে পড়াশোনা করছি, আমার আর 3 মাস পরে ফাইনাল এক্সাম। এমন সময় আমি আমার বাসা থেকে ততটা বের হই না। আমার গ্রামটা রাজশাহী জেলার বাগমারা থানায়। আমাদের গ্রামের প্রবেশপথেই অনেক বড় একটা জঙ্গল পড়ে। ওই জঙ্গলটি স্থানীয় ভাষায় কালীতলা নামে পরিচিত। এই জঙ্গল নিয়ে অনেক অলৌকিক ঘটনা আছে, পরে সময় পেলে আবার আপনার কাছে পাঠাবো। এখন মূল ঘটনায় আসি। দিনটি ছিল সোমবার। সেদিন আমার চাচাতো ভাইয়ের কাজিনের বিয়ে, তাই আমি এবং আমার 3 চাচাতো ভাই রকি, গোলাম এবং শাকিল বিয়ে বাড়িতে গেলাম। সেখান থেকে ফিরতে আমাদের মোটামুটি অনেক রাত হয়ে গেল। আমরা 4 জন হাঁটতে হাঁটতে একদম গ্রামের সামনের ওই জঙ্গলটির কাছে চলে গেছিলাম। একটু ভয় ভয় লাগছিল। প্রথমে ভাবলাম আব্বুকে ফোন দিয়ে আসতে বলি, কিন্তু আমার চাচাতো ভাই বলল, আমরা তো 4 জন, চল, ভয় নেই। আমি একমত হলাম। তারপর আমরা 4 জন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করলাম। আমরা তখন জঙ্গলের মাঝখানে চলে এসেছি। প্রায় ঘড়িতে বাজে 12:40। বলে রাখি, জঙ্গলটার মাঝখানে একটা চায়ের স্টল আছে, যেটা সন্ধ্যার পরপরই বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আমরা সবাই অবাক হয়ে দেখলাম সেদিন এত রাত পর্যন্ত ওই চায়ের স্টলটি খোলা আছে। সেখানে 15 থেকে 20 জন লোক নিশ্চুপভাবে বসে আছে। অন্ধকারে দোকানে জ্বলে থাকা হালকা আলোতে বোঝা যাচ্ছে সবাই এক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে এবং তাদের পরনে লম্বা লম্বা কাপড়। কেউ কোনো কথা বলছে না। আমরা প্রথমে ততটা গুরুত্ব দিলাম না। আমরা যখন দোকানটা অতিক্রম করে চলে গেলাম, ঠিক তখন আমার চাচাতো ভাই গোলাম তার স্যান্ডেলটা ছিঁড়ে যায় এবং সে পেছন দিকে তাকায়, তো দেখে যে ওই দোকানে কেউ নেই, সম্পূর্ণ দোকান ফাঁকা। ব্যাপারটা আমরা আন্দাজ করতে পেরে সবাই দৌড় লাগালাম। এই ঘটনাতে আমার কিছু না হলেও আমার চাচাতো ভাইয়ের পরের দিন থেকেই প্রচন্ড জ্বর আসে। প্রায় 1 মাস ধরে ও অসুস্থ থাকে। ঘটনাটি এখানে শেষ হলে পারত, কিন্তু এর চাইতেও খারাপ কিছু আমার সাথে হতে যাচ্ছিল, তা আমি কখনো ভাবিনি। এর মধ্যে এসএসসি ফাইনাল এক্সাম হয়ে যায়। আমার রেজাল্ট মোটামুটি ভালো হয়, তাই আমি আমাদের গ্রাম থেকে বেশ দূরেই একটা সরকারি কলেজে ভর্তি হই। কলেজটি দূরে হওয়ায় আমার বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিলাম মেসে থাকবো। যেই ভাবা সেই কাজ। এপ্রিলের 12 তারিখে আমরা মেসে শিফট হই। বলে রাখি, আমাদের মেসটি ছিল 2 তলা একটা ছোট্ট ফ্ল্যাট, যেখানে মোট 4টি রুম ছিল। নিচের 2টি রুমের একটিতে আমি আর আমার বন্ধু এবং অন্য একটি রুমে ব্যাংকের এক ম্যানেজার থাকতো। আর ওপরের 2 রুমে আমাদের কলেজের 2জন টিচার থাকতো। আর প্রতি রাতে বাসার মেইন গেট লক করে দেওয়া হতো। এতে কেউ ভেতরের থেকে বাইরে বা বাইরে থেকে ভেতরে যাতায়াত করতে পারত না। প্রথম প্রায় 1 মাস কোনো সমস্যা হয়নি। তারপর ধীরে ধীরে সমস্যা উকি দিতে থাকে। আমার বন্ধু রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যায় আর আমি বেশি রাত করে ঘুমাই। যেদিন থেকে আমি বিষয়টি আন্দাজ করি সেদিন ছিল বৃহস্পতিবার। রাত তখন আনুমানিক 2টা। বরাবরের মতো আমার বন্ধু ঘুমিয়ে গেছে আর আমি মোবাইলে একটা মুভি দেখছিলাম। এমন সময় দরজায় হঠাৎ নক করার সাউন্ড শুনতে পাই। আমি কোনো কিছু না ভেবে দরজা খুলতেই দেখি ওপাশে কেউ নেই। আমি মনের ভুল ভেবে দরজা লক করে শুয়ে পড়ি। ঠিক সেই মুহূর্তে দরজায় আবার নক। আমি আবারও দরজা খুলে দিই, বাট কাউকে দেখি না। এবার একটু ভয় পেয়ে যাই। আমি দরজাটা লক করে শুতে যাব, ঠিক সেই মুহূর্তে অনেক জোরে জোরে নক করার শব্দ, প্রচন্ড জোরে জোরে আমার নাম ধরে কেউ ডাকতে থাকে। আমি আমার বন্ধুদের ঘুম থেকে জাগাই আর ঠিক সেই মুহূর্তে শব্দ আসা বন্ধ হয়ে যায়। এভাবে প্রত্যেক রাত ঠিক 1টার পর ঘটনা আমার সাথে প্রতিনিয়ত ঘটতে থাকে। কখনো কখনো কান্নার আওয়াজ, অনেক জোরে হাসির শব্দ আমি প্রতিনিয়ত শুনতে থাকি। রাতে মনে হতো আমাদের ছাদে অনেকজন লোক ফুটবল খেলছে। অনেক জোরে জোরে আওয়াজ পেতাম আমি। অথচ আমাদের ওপরের তলায় থাকা আমাদের কলেজ টিচারকে ব্যাপারটা জানালে তিনি বলেন এমন সাউন্ড তিনি কখনো পাননি। এসব ঘটনা আমার বন্ধু প্রথমে অবিশ্বাস করলেও পরে ঘটনা বিশ্বাস করতে বাধ্য হয়। এই বিষয় নিত্য নতুন হওয়ার কারণে আমি অতটা ভয় পেতাম না, কিন্তু তার পরের ঘটনাগুলো মনে পড়লে আমার গা শিউরে ওঠে। সেদিন ছিল 26 জুন 2017 সোমবার। আমার বন্ধুটি একটি প্রয়োজনীয় কাজে বাড়িতে চলে যায়। বন্ধুকে এগিয়ে দিয়ে বাসা থেকে ফিরতে ফিরতে আমার একটু রাত হয়ে যায়। আমি একটু ক্লান্ত আর রুমে একা থাকায় রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়ি। সচরাচর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার অভ্যাস না থাকায় অনেক রাতে আমার খুব পিপাসা পায়। আমি পানি খাওয়ার জন্য খাট থেকে পা ফ্লোরে রাখলাম। আমার মনে হলো ভেজা গায়ে পা রেখেছি, কিন্তু রুম ভেজা হবে কেন? হয়তো পানি ঢেলে পড়েছে। এসব ভাবতে ভাবতে আমি যখন রুমের লাইট অন করলাম, তখন আমি যা দেখলাম তা কখনোই কল্পনা করতে পারিনি। আমি দেখলাম আমার বন্ধু তার বিছানায় শুয়ে আছে। ওর গলা থেকে মাথা সম্পূর্ণ আলাদা, দেহটা ছটফট করছে, হাত দুটো অর্ধেক কাটা, সম্পূর্ণ রুম রক্তে ভেজা। রক্ত দেখে মনে হচ্ছিল একদম তাজা রক্ত, গলা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আসছে। আর মাথাটি বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে চিৎকার করে আছে। আমি তখন কি করব বুঝতে পারছিলাম না।
আমি জোরে দৌড় লাগালাম। আমি আমার রুম দরজা খুলি, কিন্তু জানি না কেমন করে আমি রাস্তায় চলে আসলাম। অনেক জোরে দৌড়াচ্ছি, চারিদিকে প্রচন্ড অন্ধকার। আমি দৌড়াচ্ছি আর ওই ভয়ঙ্কর হাসিটা শুনতে পাচ্ছি, এবং আমি দৌড়াতে দৌড়াতে একসময় জ্ঞান হারিয়ে ফেললাম। তারপর আর কিছু জানি না। আমি যখন জ্ঞান ফিরে পেলাম তখন দেখি আমার বাড়িতে আমি নাকি মেসের ছাদে অজ্ঞান অবস্থায় পড়েছিলাম। আমার সাথে ঘটে যাওয়া বিস্তারিত ঘটনা আমি সবাইকে বলি। আরেকটা অবাক করা বিষয় হচ্ছে, ছাদে অজ্ঞান হয়েছিলাম, আমার রুম কিন্তু লক করা ছিল। তারপর এক হুজুর এসে হুজুরের সাথে তারপরে তার এই সমস্যার সমাধান হয়। বাকিটা আর বললাম না, হয়তো এর আগেও পড়েছি। এখন যে ঘটনাটি বলবো সেটি 90-এর দশকের ঘটনা, বড় ভাইয়ের মুখে শোনা। আমি যখন নিউ টেনে উঠি তখন আমি আর আমার ফ্রেন্ড সাইদুর মিলে প্রতি শীতের সন্ধ্যায় আমাদের গ্রামের একটি দোকানে বসে ভূতের গল্পের আসর বসিয়ে দিতাম। গ্রামের মুরব্বীদের চা পান খাইয়ে অথবা মুড়ি চিবোতে চিবোতে প্রতিদিন গল্পের আসরটা জমিয়ে তুলতাম। তেমনি একদিন দোকানে আলাউদ্দিন ভাই আসেন। উনি একজন জ্ঞানী ব্যক্তি, বলে রাখা ভালো। ওনার মাথার চুল বেশ পাতলা ছিল, যার কারণে সবাই ওনাকে জ্ঞানী বলেই ডাকত। যাই হোক, ঘটনাটা উনি যেভাবে বলেছেন আমি সেভাবেই বলছি। তখন আমার বয়স ছিল 22-23 বছর। টকবগে যুবক ছিলাম। সংসারের বড় ছেলে হওয়ায়, অকালে বাবা মারা যাওয়ায় সংসারের হাল ধরতে হয়েছিল ছোটবেলা থেকেই। তখনকার দিনে বারকি বালি বোঝাইকৃত নৌকা চালিয়ে সংসার চালাতাম। বৈঠা বেয়ে 15-20 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বালি বোঝাই করে এনে সুনামগঞ্জ শহরে শিপু ভাইয়ের ঘাটে বিক্রি করতাম। সেদিন বালি আনলোড করার পর শিপু ভাই বললেন, এখন আমার কাছে টাকা নেই, বিকেলে লঞ্চ ঘাট এসে নিয়ে যেও। যেহেতু উনি সম্পর্কে বড় ভাই হন, তাই মনে মনে না বললেও মুখে হ্যাঁ বলে চলে আসলাম। বাড়িতে এসে গোসল সেরে হাঁটা ধরলাম ইব্রাহিমপুরের দিকে। তখনকার দিনে আমাদের গ্রামে খেয়া ঘাট ছিল না, তাই ইব্রাহিমপুরের খেয়া পার হয়ে লঞ্চ ঘাটে গেলাম। সেখানে হিন্দু বাবুর হোটেলে বসে অপেক্ষা করতে লাগলাম। উনি আসছেন না। 15-20 মিনিট অপেক্ষা করার পর হঠাৎ তন্দ্রা নেমে এলো। কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও বলতে পারি না। ঘুম ভাঙল হোটেলের কর্মচারীদের ডাকে। উঠে দেখি রাত 10টা। নিজেকে বিশ্বাস করতে পারলাম না। মনে হলো এই তো একটু আগে চেয়ারে বসেছিলাম, তাহলে কখন ঘুমালাম? আর কখন বা বিকেল সন্ধ্যা পার হয়ে রাত 10টা হয়ে গেল। সেকালের রাত 10টা মানে রাত পুরোপুরি গভীর। কি আর করব, নিরুপায় হয়ে বাড়ির পথ ধরলাম। পকেট পুরো ফাঁকা, খেয়া ভাড়া দেওয়ার মতো পয়সাও নেই। তাই নিয়ে অবশ্য চিন্তা ছিল না, কেননা মঙ্গল মাঝি আমার পরিচিত লোক। খেয়া পার হয়ে মঙ্গল মাঝির কাছ থেকে 2টো বিড়ি চেয়ে নিলাম। পকেটে বিড়ি রেখে ভাবতে লাগলাম কোন রাস্তায় বাড়ি যাব। যদি গ্রামের মেইন রাস্তা ধরে হাঁটি তাহলে দেরি হয়ে যাবে, তাই নদীর পাড়ের রাস্তা ধরে হাঁটা শুরু করলাম। গভীর রাত, চন্দ্রিমার আলোয় চাইপাশ কেমন ঝলমল করছে। চারিদিকে ঝিঁঝি পোকার ডাকে পরিবেশটা যেন ভুতুরে হয়ে উঠেছে। হিন্দুহাটি পার হয়ে একটা বিড়ি ধরালাম। বিড়ি খেতে খেতে যখন বকুলের বাড়ির সামনে আসলাম, তখন ভাবলাম এখন বাড়ির উঠোনে ধরে এগোবো। যখনই নদীর পার থেকে উঠোনে উঠতে যাব, তখনই চোখে পড়ল উঠোনে দুজন ব্যক্তি হাঁটাহাঁটি করছেন। পরনে সাদা জুব্বা, মাথায় পাগড়ি। দেখতে মানুষের মতো হলেও সাধারণ মানুষের চাইতে বেশ লম্বা, আনুমানিক 10 ফিট। দেখতে দেখতে তারা দুজন বাড়িতে থাকা কদম গাছটির সামনে লম্বা হয়ে উঠল। আমার তো চোখ কপালে উঠে গেল। এইটা কি দেখছি আমি? চোখ দুটো একেবারে ছানা বড়া হয়ে গেছে। নিজেকে সামলে ফের নদীর পাড়ের রাস্তা ধরে হাঁটা শুরু করলাম। ভেতরে ভেতরে আমার জানা সব সূরা আর দোয়া কালাম পড়তে শুরু করলাম। যখন আমি হাঁটি, সাদা জুব্বা পরা ছায়া দুটো আমার সাথে সাথে হাঁটে। আমি হাঁটা বন্ধ করলে ছায়া দুটোও হাঁটা বন্ধ করে দেয়। আমার আর বুঝতে বাকি রইল না কিসের পাল্লায় পড়েছে। হঠাৎ মনে হলো আমার পকেটে একটা বিড়ি আছে। চট করে বাড়িয়ে জ্বালিয়ে ফেললাম। নিমিষেই যেন বিড়িটা শেষ হয়ে গেল। কি করব ভাবছি আর ঘামছি, ঘেমে ঘেমে ভিজে গেছি। দোয়া পড়তে পড়তে কিছু দূর এগুবার পর ধপাস করে আস্ত একটা বাঁশ ঝাড় সামনে পড়ে গেল। ভয়ে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। একবার ভাবি বাসের ওপর দিয়ে চলে যাব, কিন্তু মুরব্বীদের মুখে এমন অনেক ঘটনা শুনেছি যে বাসের ওপর দিয়ে হেঁটে যাওয়ার চেষ্টা করলে নাকি বাঁশ ঝাড় সহ মানুষকে ওপরে উঠিয়ে নেয়। তাই ভয়ে ভয়ে হাঁটু সমান নদীর পানি ভেঙে বাঁশ ঝাড় পার হলাম। আশেপাশে তাকালাম, এবার ছায়া দুটো চোখে পড়ল না। তবুও দোয়া পড়ছি। মনে মনে স্থির করলাম নদী পার দিয়ে ছেড়ে মেইন রাস্তা ধরে বাড়ি ফিরব।
কিন্তু মেইন রাস্তা ধরে যেতে হলে শ্মশানের পাশ দিয়ে যেতে হবে। ঠিক করলাম শ্মশানের রাস্তা ধরেই যাব। যেই ভাবা সেই কাজ। দোয়া পড়তে পড়তে হাঁটছি, আর কিছু দূর এগুলোই শ্মশান। শ্মশানের 7টা গাছ ছিল, এখনো আছে গাছগুলো। এর ঠিক কিছুটা আগে বড় বড় দুটো অশ্বত্থ গাছ। গাছগুলোর দিকে চোখ পড়তেই দেখলাম কারা যেন আগুন পোহাচ্ছে। সময়টা শীতকাল ছিল, তাই ভাবলাম হয়তো আশেপাশের বাড়ির কেউ হবে। মনে খানিকটা সাহস সঞ্চার করে অন্তত মানুষের দেখা পেয়েছি, কিন্তু আমার ধারণা সম্পূর্ণ পাল্টে গেল যখন দেখলাম আগুনের কুণ্ডলি দুটি হাওয়ায় ভাসতে ভাসতে উপরে উঠছে। ভয়ের শরীর, লোম সব দাঁড়িয়ে গেল। প্রচন্ড শীতের মাঝেও ঘামতে ঘামতে ভিজে গেলাম। আবার সেই নদীর পাড় ধরে হাঁটতে লাগলাম। সামনেই বাঁশবাগান। জায়গাটার নাম খালের পাড়। চাঁদনি রাতেও জায়গাটা ঘুটঘুটে অন্ধকার। ভয়টা আরো বেড়ে গেল। হঠাৎ ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। ভাবলাম শীতের রাতে তো ঝড় হবার কথা নয়। তবুও মনে মনে আল্লাহকে স্মরণ করছি, আর ওইদিকে বাঁশবাগান তছনছ হয়ে যাচ্ছে। আমি তবুও না থেমে সামনের দিকে হাঁটছি। বাঁশবাগান পার হতেই সামনে একটা পুকুর পড়ল। কালো কুচকুচে তার রং। কুকুর পড়ল। কিছু সময় পরে কুকুরটা সাদা ঘোড়ায় পরিণত হলো। আমি তখনও দোয়া পড়ছি আর এগোচ্ছি, কিন্তু ওই জিনিসটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব বজায় রেখে হাঁটছে। কিছুক্ষণ পরে ঘোড়াটি আবার একটা বিশাল হাতিতে পরিণত হলো। এরপর আর এগোচ্ছে না, সামনে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে সামনে যাওয়া তার মানা। আর কিছু দূর হাঁটলেই বাড়ি পৌঁছে যাব, কিন্তু আর এগোতে পারছি না। হঠাৎ পকেটে থাকা দিয়াশালাইয়ের কথা মনে পড়লো। কোন রকমের পকেট থেকে দিয়াশালাই বের করে একটার পর একটা জ্বালাচ্ছি আর দোয়া পড়ছি। এরকম করতে করতে হাতিটাকে ক্রস করে বাড়ির দিকে দ্রুত গিয়ে গতিতে হাঁটা শুরু করলাম। কিছুটা দূরেই কুপির আলো জ্বলতে দেখা যাচ্ছে। হয়তো মা আমার আশায় জেগে আছেন। বাড়ির কাছে আসতে আমার খুব কাছের একজন বন্ধু আমার নাম ধরে ডাকলো, বলো, আলাউদ্দিন কোথায় যাস? আমাকে নিয়ে যা। লোকের মুখে শুনেছি এরকম পরিস্থিতিতে পেছনে তাকাতে নেই। আমিও তাকাইনি। যখন ঘরের পাশে চলে আসলাম তখন পেছন থেকে একটা আওয়াজ আসলো, আজকে বেঁচে গেলি। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ও মা গো বলে একটা চিৎকার দিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে চলে গেলাম। সাথে সাথে জ্ঞান হারালাম। 2-3 দিন পরে জ্ঞান ফিরল। তখন বাকশক্তি নেই। সবার কথা শুনছি, কোনো জবাব দিতে পারছি না। আমার এই অবস্থা দেখে পরিবারের লোকজন অনেক ডাক্তার কবিরাজ দেখালেন, কিন্তু কোনো লাভ হয়নি। দিন দিন আমার অবস্থা খারাপ হতে লাগলো। সবকিছু বিছানায় করতাম। মাথার ঘন কালো চুলগুলো ঝরে পড়ে গেছে। শেষমেশ দূরের কোনো এক বড় কবিরাজের কাছে আমাকে নিয়ে যাওয়া হয়। তিনিও আমার কোনো উপকার করতে পারেননি। আমার অবনতি দেখে তিনি অনুমান করে বললেন, কিছুদিন পর নাকি আমি মারা যাব। ওনার দেয়া দিন ঘনিয়ে আসলো। আমার হাতে মাত্র আর 1 রাত সময় বাকি। মা আমার পাশে বসে আছেন। রাতটা ছিল গ্রীষ্মের কোনো এক রাত। আনুমানিক রাত 3টার কোনো এক কারণে আমার মা পাশ থেকে উঠে অন্য ঘরে গেলেন। গরমকাল ছিল বলে ঘরের দরজাও খোলা ছিল। হঠাৎ আমার চোখ উঠোনের দিকে গিয়ে পড়ল। দেখলাম সাদা পাঞ্জাবি আর পাগড়ি পরা 4 জন লোক আমার দিকে আসছে। ভাবলাম হয়তো আমার মৃত্যুর সময় হয়ে গেছে। শেষমেশ কালিমা পড়ে নিলাম। লোক 4 জন বেশ লম্বা ছিলেন। ওনারা একজন আর একজনের পিছু হয়ে আমার ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করার সাথে সাথেই পুরো ঘর সুগন্ধে ভরে গেল। তবুও আমি ভয়ে শেষ হয়ে যাচ্ছি। ওনারা সবাই ক্রমে ক্রমে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। সাথে সাথে আমার বাক শক্তি ফিরে আসলো, শরীরের জোরও ফিরে আসলো। ওনাদের মধ্যে একজন বলে গেলেন, ভয় পাস না, তুই ভালো হয়ে যাবি। বলেই 4 জন কোথাও উধাও হয়ে গেল। আমি মা বলে চিৎকার করে কেঁদে উঠি। আমার চিৎকার শুনে ঘরের সবাই আমার পাশে আসেন এবং খুশিতে কান্না শুরু করেন। এর কিছুদিন পরে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাই। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার কাছে আরো ঘটনা আছে, সময় পেলে পাঠিয়ে দেব। এটি ছিল ঘটনা। তো যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। তিনি লিখেছেন যে, রাসেল ভাই সালাম নিবেন, আশা করি ভালো আছেন। আপনি তো সবসময় ভালোর দলে। আমি মোহাম্মদ সামাউন হাবিব, দিনাজপুর, এবং তিনি বর্তমানে পুলিশে কর্মরত আছেন। এবং তিনি বলছেন যে, আমি একজন নিয়মিত শ্রোতা, আমি আপনাদের সব এপিসোড শুনি। সময়ের কারণে আপনাদের ওখানে যেতে পারলাম না। আজ আমি যে ঘটনাটি বলছি সেটি একটি সত্য ঘটনা। যে সময় এই ঘটনাটি ঘটেছে আমি সেই সময় আমার বাসায় ছিলাম, আর এটা ঘটে আমার পরিচিত এক লোকের সঙ্গে। সঙ্গত কারণে এই ব্যক্তির নাম বলছি না, ভালো লাগলে পড়ে শোনাবেন। বলে রাখি যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেটা হলো দিনাজপুর জেলার বিরল থানায়। আমাদের দিনাজপুর জেলার বিরল থানায় টাঙ্গাইল নামের একটি নদী আছে। এর অবস্থান হলো দিনাজপুর সদর থেকে সোজা পশ্চিমে। সেই নদী দিয়ে একটি সত্যি ঘটনা পাঠালাম। নদী নিয়ে একটি সত্যি ঘটনা পাঠালাম। এই নদীতে এমন একটি ঘটনা ঘটে যে প্রতি বছর একই সময় ওই নদীতে প্রচুর মাছ পাওয়া যায়। ওই মাছ আসে কোথা থেকে তা কেউ বলতে পারে না।
আর এই ঘটনা ঘটে বেশ কয়েক বছর ধরে। আর এই নদীর অবস্থান হলো ভারতবর্ষের একদম বর্ডারের কাছাকাছি। আবার সেই নদীতে আগে কোনো সেতু ছিল না, নতুন সেতু তৈরি করা হলো এবং ওই এলাকার জমি সেচ দেওয়ার জন্য হতো সেই পানি দিয়ে। আর তাই ওই সেতুর সাথেই একটা গেট লাগানো হলো এবং জমি সেচ কাজের জন্য সেই স্লুইস গেটের পানি ব্যবহার করা হতো। এবার ঘটনায় যাই, যেই সময়ে নদীতে মাছ পাওয়া যায় সেই সময় অনেক লোকজন সেই নদীতে মাছ ধরতে যায়, আবার কেউ দেখতে যায়, আবার কেউ মাছ কিনতেও যায়। যার সঙ্গে ঘটনা ঘটে সে গিয়েছিল সেখানে মাছ ধরতে। সে তার জাল দিয়ে অনেক মাছ ধরে। সে সেখানে মাছ ধরতে যায় সকালবেলা, আর তার মাছ ধরতে ধরতে দুপুর হয়ে যায়। আর যার সাথে ঘটনা ঘটে সে মোটামুটি ভালো মাছ ধরতে পারে। তো দুপুর 2টার দিকে তার মাছ ধরার জালটা অন্য আরেকজনের জালের সঙ্গে প্যাঁচ খায়। সে সেই জালের প্যাঁচটা খোলার জন্য পানির মধ্যে ডুব দেয়। সে তো পানির মধ্যে কিছুটা সমস্যা অনুভব করে এবং অনেকক্ষণ পানিতে আছে, তাই মনে হয় খারাপ লাগছে। সেই জন্য সে যেটা করে সেটা হচ্ছে জাল দুটোর প্যাচ খুলতে ছিল, সে কোনো কারণ ছাড়াই সেই দুটো জালের সঙ্গে নিজেই কেমনভাবে যেন জড়িয়ে পড়ে। সে অনেক চেষ্টা করেও সেখান থেকে বেরিয়ে আসতে পারছিল না। তো এই সময় সে অনুভব করে যে জালের পানির নিচ থেকেই তাকে কে যেন পা ধরে টানছে। সে অনেক চেষ্টা করছে পানির উপরে উঠে আসার জন্য, কিন্তু পারছে না। পানির ওপরে, পানির নিচে আবছা আলোতে সে দেখতে পায় যে ছোট একটা বাচ্চার মতো কিছু একটা তার পা ধরে টানছে এবং জালের সঙ্গে তাকে পেঁচিয়ে ফেলছে। আরো অবাক করা বিষয় হলো তার শরীরে কোনো শক্তি সে পাচ্ছিল না। তো অনেক কষ্টে পানির ওপরে উঠে সে চেঁচিয়ে বলে, আমাকে বাঁচাও। এবং বলতে বলতে পানির নিচে গিয়ে দেখে সবাই, পানির নিচে যেতে দেখে যে সবাই মনে করে যে তার সমস্যা হয়েছে। আর সঙ্গে সঙ্গে তার সঙ্গে যারা ছিল তাদেরকেও সে চেঁচিয়ে বলছিল যে আমাকে জাল পেঁচিয়ে নিচ্ছে। তাই তারা কোনো কথা না ভেবে সঙ্গে সঙ্গে পানিতে লাফিয়ে পড়ে এবং তার কাছে যায়। তারা 4-5 জন তাকে পানির ওপরে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু পারে না। কেউ যেন তাকে পা ধরে নিচের দিকে টানতে থাকে এবং আরো কিছু লোক পানিতে নামতে বলে এবং সে একটা কাঁটার মতো কিছু একটা নিয়ে আসতে বলে। তাদের কেউ একজন, তাদের কাছে একটা চাকু ছিল এবং তারা জাল কেটে তাকে পানির ওপরে নিয়ে আসে। তারা যখন জাল কাটছিল তখন তারা 3টি জাল দেখতে পায়। তাকে বের করার অবস্থা, মানে বের করতে করতে অবস্থা অনেক খারাপ হয়ে যায় এবং একটা জিনিস সেটা হলো যে পানির উপরে ওঠানোর পরে তার মধ্যে আঙুলের ছাপ পাওয়া যায়। তার মানে পায়ের মধ্যে আঙুলের ছাপ পাওয়া যায়, মানে কেউ যে পা ধরে টানছিল সেটা বোঝা যায়। তার কিছু সময় পর তার অবস্থা একটু ভালো হয়। সে নিজে বলে যেই সময় 2টি জালের প্যাচটা খুলছিল হঠাৎ করে অন্য কোথা থেকে আরেকটি জাল এসে তাকে পিছিয়ে ধরে এবং সে বলছিল যে মনে হচ্ছিল তার আজকে শেষ দিন। তার চোখের সামনে সে মৃত্যুকে দেখতে পাচ্ছিল। তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার লোকজন তাকে বলে যে এই ব্রিজটা তৈরি করার সময় এখানে কিছু লোক মারাও গিয়েছে। তারা নাকি অনেক লোক এই ধরনের সমস্যায় তারপর থেকে পড়ে এবং এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার কাছে এই জাল নিয়ে এরকম একটা ঘটনা খুব মজার লেগেছিল বলে আমি আপনাদেরকে শোনালাম। আশা করছি যে আপনাদেরও ভালো লেগেছে। তো যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এবং লিখছেন, আমি সুজন আহসান, চট্টগ্রাম থেকে। আমি যে ঘটনাটি মেইল করেছি তা আমার বড় আব্বুর সাথে ঘটে যাওয়া। একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করার কারণে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা আমার পক্ষে সম্ভব নয়, তাই ঘটনাটি মেইল করলাম। পড়ে ভালো লাগলে ভূত এফএম-এর শ্রোতাদের পড়ে শোনাবেন। যাই হোক, আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাচ্ছি। ঘটনাটি ঘটে 1985-86 সালের দিকে। এই ঘটনাটি মহেশখালী দ্বীপের। আপনি জানেন মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, তাই ওখানে প্রতিটি অঞ্চলের মধ্যেই ছিল জিন পরিদের আনাগোনা। দিন পরিবর্তন আর মানুষের বৃদ্ধির সাথে সাথে সেসব এখন কমে গেছে। যাই হোক, আমার বড় আব্বু একজন আলেম। তিনি মহেশখালী দ্বীপের শাপলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তৎকালীন সময়ে ওই এলাকায় অত বেশি শিক্ষিত লোক ছিল না, ফলে সেখানকার লোক শিক্ষিত আর হুজুরদের খুবই সমীহ করতেন। বড় আব্বু শিক্ষকতার পাশাপাশি হাল চাষও করতেন। আপনি হয়তো জানেন মহেশখালী দ্বীপকে চকরিয়া থেকে পৃথক করেছে কুহেলিয়া নদী, আর বড় আব্বু এই কুহেলিয়া নদীর তীর ঘেঁষা উপকূলেই চাষ করতেন। ফলে নদীর চরে কেওড়া বন ওনার ক্ষেতের চেয়ে খুব একটা বেশি দূরে নয়। একদিন আসরের সময় তিনি ধান ক্ষেত দেখতে যান। তিনি সেখানে গেলে ওনার পার্শ্ববর্তী অন্যান্য চাষিদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হয়। কুহেলিয়া নদীর পানি লবণাক্ত হওয়ায় ধান ক্ষেতের পানি শুকিয়ে গেলে সেচ পাম্প দিয়ে পানি তুলে ধান খেতে দিতে হতো। বড় আব্বু যখন ধান ক্ষেত দেখে চলে আসবেন তখন পাশের একজন চাষি ওনাকে সেচ পাম্পের পানি লাইন কোন দিক দিয়ে দিবে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন,
পানির লাইন আমরা জমির দিক দিয়ে দেন। আমি মাগরিবের পরে এসে আপনার জমির দিকে ফিরিয়ে দেব। লোকটি তাই করে এবং পরে দুজনই চলে আসে। বড় আব্বু মসজিদে এসে নামাজ পড়ে বাসায় চলে আসেন। তিনি মনে মনে চিন্তা করছিলেন, সারা রাত ওনার জমিতে পানি চললে জমি পানিতে পূর্ণ হবে। ভোরবেলা এসে পানির লাইন ওই লোকটার জমির দিকে ফিরিয়ে দিলে লোকটি টেরই পাবে না। লোকটি যখন জমিতে আসবে ততক্ষণে জমিতে পানি পূর্ণ হয়ে যাবে। তিনি বাসায় এসে এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন। ঘুমানোর আগে মনে মনে মাথায় সেট করে রাখেন যে ওনাকে ভোরে আজানের আগে উঠে জমির দিকে যেতে হবে, জমিতে গিয়ে পানির লাইন ফিরিয়ে দিতে হবে। যথারীতি উনি ঘুমিয়ে যান। ওনার ভাষ্য মতে ঘুমানোর কয়েক ঘন্টার মধ্যেই ওনার ঘুম ভেঙে যায়, কিন্তু উনি ভেবেছিলেন ফজরের আজানের সময় বোধহয় হয়ে এসেছে, তাই তাড়াহুড়ো করে ঘুম থেকে জেগে ঘড়ির কাঁটার দিকে না তাকিয়ে যাত্রা শুরু করেন। তখন সবে মাত্র রাত 12টা হবে। যাওয়ার পথে বাজার অতিক্রম করে যেতে হয়। তিনি যাওয়ার সময় লক্ষ্য করেন বাজারে মজুর শ্রেণীর অনেকে এখনো তাস খেলছে। তিনি তাদেরকে ফজরের আগ পর্যন্ত রাত জেগে তাস খেলার জন্য ধমকও দেন। তারা বড় আব্বুকে দেখে ফজর নাকি তখন রাত 12টা তার হিসেব না করে দ্রুত তাস লুকাতে ব্যস্ত হয়ে পড়েন এবং বলেন যে হুজুর এখনই চলে যাচ্ছি। বড় আব্বু যথারীতি ধানের জমিতে গিয়ে হাজির হন। তিনি দেখেন জমিতে পানি পরিপূর্ণ হয়েছে। তিনি পানির লাইন ফিরিয়ে দেন। তিনি চলে আসবেন এই মুহূর্তে পার্শ্ববর্তী কুহেলিয়া নদীতে কেউ। ডিয়ার লিসেনার, আজকের এই ইমেল এপিসোডটি অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে। আপনারা যারা প্রথমটুকু শুনলেন তারা শেষ অবধি শুনবেন। আজকে বাছাই করা কয়েকটি ইমেল এপিসোড এবং কয়েকটি রিয়েল ভৌতিক আর্টিস্ট তাদের জীবনের সাথে ঘটে গেছে এমন কয়েকটি ঘটনা আপনাদেরকে শোনাবো। লিসেনার্স, আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের সকল ভয়ঙ্কর ঘটনাগুলো একের পর এক আপনারা ধৈর্য সহকারে শুনে যাবেন। এবং আমার বাছাই করা ঘটনাগুলো আপনাদের কেমন লাগলো বা লাগবে তা অবশ্যই আমাদের কমেন্ট করে শেষে জানিয়ে দেবেন। চলুন আমরা সরাসরি আজকের বাছাই করা স্পেশাল এপিসোডে চলে যাব। চলুন চলে যাই ঘটনাতে। একজন মাছ ধরার জন্য জাল ফেলার শব্দ ফেলছে এরকম শব্দ তিনি পান। তিনি ভাবলেন কোন জেলে হয়তো মাছ ধরছে। কে মাছ ধরছে জানতে চাইলে সেখান থেকে বিকৃত কণ্ঠের উত্তর আসে, আমি। কিন্তু পরক্ষণেই দুইটি মহিষ লড়াই হচ্ছে এরকম শব্দ তিনি শুনতে পান। যেদিক হতে শব্দ আসছে সেদিকে লক্ষ্য করেন। পূর্ণিমার আলোতে স্পষ্ট দেখতে পেলেন এই মহিষের সাইজ সাধারণ মহিষের চেয়ে বহুগুণ আলাদা। কিছুক্ষণ আগে যে জেলে জাল ফেলার শব্দ শুনতে পান তাও শোনা যাচ্ছে না। তিনি এবার বুঝতে পারলেন তার সাথে কিছু একটা ঘটতে চলেছে। প্রসঙ্গত বলে রাখি, বড় আব্বু ঝাড় ফুঁকের কাজ করতেন, ফলে জিন জাতি সম্পর্কে ওনার ভালো ধারণা ছিল। তাছাড়া যে জায়গায় তিনি চাষ করছেন সেই জায়গায় দিনের বেলায়ও ভয় পেয়ে অনেকে মারা গেছে এমন রেকর্ড আছে, যা ওনার অজানা নয়। ফলে তিনি মানসিকভাবে প্রস্তুতি নেন, কপালে আজ যা আছে তাই হবে ভেবে নিয়ে আস্তে আস্তে পেছনের দিকে হাঁটতে শুরু করেন এবং দোয়া দুরুদ পাঠ করা শুরু করেন। একসময় পেছনে হাঁটতে হাঁটতে হঠাৎ ধানের আইলে পা লেগে যায়। তিনি লক্ষ্য করেন যে জায়গায় তিনি পড়ে গেছেন তার দুই পাশেই ইঁদুরের মাটির ঢিবি। তিনি সেখানে বসে পড়েন। তিনি সেই ইঁদুরের মাটি আর বড় আব্বুর চারপাশে ইঁদুরের মাটি নিয়ে দোয়া পড়ে ফু দিয়ে চারপাশে ছিটাতে থাকেন। এমত অবস্থায় মহিষ দুটি একে অপরকে দৌড়াচ্ছে এবং তা বড় আব্বুর চারপাশে কেন্দ্র করেই। তিনি খেয়াল করেন যতটুকু দূর পর্যন্ত দোয়া পাঠের ফু দিয়ে মাটি ফেলা হয়েছে তার পাশ দিয়েই মহিষগুলো দৌড়াচ্ছে। ভয়ে বড় আব্বুর মুখ দিয়ে দোয়াও আসছে না। অনেক সময় তার জিহ্বা আটকে যাচ্ছে, আবার কোনো কোনো সময় দোয়াও ভুলে যাচ্ছেন। ভুল শুদ্ধ যাই হোক না কেন তিনি সমানে দোয়া পাঠ করছেন আর ফু দিয়ে চারপাশে ছিটাচ্ছেন। এরপর কিছুক্ষণ চলার পর মহিষ দুটি একে অপরকে দৌড়িয়ে দিগন্ত শূন্য হয়ে যায়, অর্থাৎ একে অপরকে তাড়া করে দিগন্ত শূন্য হয়ে যায়। অতঃপর বড় আব্বু বাসায় ফেরার জন্য উঠতে চেয়েও উঠতে পারলেন না। ওনার পা অবশ হয়ে গেছে। তাই তিনি যেখানে বসেছিলেন সেখানেই বসে রইলেন আর মনে মনে আল্লাহর নাম জপতে লাগলেন। একটু পরে মাছ ধরার শব্দ শুনতে পেলেন। সেদিক থেকে 6-7 জন বাচ্চা মেয়ের কান্না শুনতে পান, যেদিক থেকে মাছ ধরার শব্দ তিনি শুনতে পেয়েছিলেন। তিনি স্বভাবতই বাচ্চাদের প্রতি একটু আগ্রহী, বাচ্চাদের খুবই আদর করতেন। বাচ্চা মেয়ের কান্না শুনে ওনার অন্তর কেঁদে উঠল। ওনার পা অবশ থাকার কারণে আর কিছু একটা ঘটে যাওয়া ঘটনার কারণে ওইদিকে যাওয়ার সাহস তিনি করতে পারলেন না। এটা কি আসলেই বাচ্চার কান্না নাকি সেই মহিষ জোড়া বুঝতে পারছেন না। এত কিছু চিন্তার মাঝেও তিনি কিন্তু দোয়া পাঠ বন্ধ করেননি। কিছুক্ষণ পর পর দোয়া পড়ে ইঁদুরের মাটি ছিটাচ্ছেন। একটু পরে কান্না থেমে যায়। তিনি এবার ভাবছেন, কান্না থামলো কেন? এটা কোনো মায়াজাল নয় তো? এবারে তিনি যা শুনলেন সেটার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। গত বছর 1.5 আগে পুকুরে ডুবে যাওয়া প্রথম কন্যা জাকারিয়ার আব্বু আপু ডাক।
জাকিয়ার আব্বু আব্বু ডাক। তিনি এবার নিশ্চিত হলেন একটু আগে কান্না করা বাচ্চা মেয়ের কণ্ঠস্বর ওই মহিষ জোড়া ছাড়া আর কিছুই নয়। তিনি ভেবেছিলেন মহিষ জোড়া হয়তো চলে গেছে, তাই তিনি বাসায় ফেরার চেষ্টাও করছিলেন। এবারে তিনি আরো আশাহত হলেন এবং সাহস হারালেন। তিনি ভাবলেন মৃত্যু তাহলে খুব নিকটে চলে এসেছে। তিনি দোয়াপাঠ আর ইঁদুরের মাটি ছিটানো চালিয়ে যেতে লাগলেন। এভাবে কতক্ষণ সময় গিয়েছে তিনি বলতে পারবেন না। দূরের মসজিদ থেকে ফজরের আজানের সুর ভেসে এলো। সবকিছু নিস্তব্ধ হয়ে যায়, নীরব হয়ে যায়। আজানের পরে তিনি সাহস ফিরে পান এবং আস্তে আস্তে বাড়ির দিকে দোয়া পাঠরত অবস্থায় চলে আসেন। বাসায় এলে ওনার প্রচন্ড জ্বর আসে। পরে ওনার চেয়েও দক্ষ একজন আলেমকে দিয়ে ওনাকে ঝাড়ফুঁক করানো হয়, কিছু তদবির দেওয়া হয়। এর কিছুদিন পরে উনি সুস্থ হয়ে ওঠেন। এই ছিল ঘটনা। ভালো লাগলে শোনাবেন।